আচ্ছা, আজ আমরা একটু ফিরে যাব 1997-এর সেই ক্লাসিক অ্যাকশন হরর ফিল্ম অ্যানাকন্ডার ভয়ঙ্কর জগতে। চলুন তো ডুব দেওয়া যাক আমাজনের গভীরে আর দেখা যাক ওখানে আসলে কি লুকিয়ে আছে। জানেন, যখন এই ফিল্মটা রিলিজ হয় সমালোচকরা কিন্তু একদমই পাত্তা দেননি, কিন্তু দেখুন দর্শক ঠিকই একে আপন করে নিয়েছে। আর সময়ের সাথে সাথে এটা এমন একটা কাল্ট ক্লাসিক হয়ে উঠেছে, ভাবা যায়। এর জনপ্রিয়তা এতটাই যে পাঁচটা সিকুয়েল তৈরি হয়েছে, আর শোনা যাচ্ছে আরও একটা নাকি আসছে। তো গল্পটা শুরু হচ্ছে একটা প্রশ্ন দিয়ে। অ্যামাজনের গভীরে এই যে একটা ফিল্ম ক্রু যাত্রা শুরু করলো, তাদের আসল উদ্দেশ্যটা কী ছিল? সত্যিই কি তারা একটা হারানো উপজাতিকে খুঁজছিল, নাকি আসলে তারা এক ভয়ঙ্কর শিকারীর পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছিল? ঠিক এই রহস্য দিয়েই কিন্তু গল্পের শুরু। ফিল্মের শুরুতেই একদম প্রথম সিনেই একটা হাড় হিম করা দৃশ্য। অ্যামাজন নদীর বুকে এক চোরা শিকারীর নৌকা, আর হঠাৎ করে এক অদৃশ্য শক্তি সেটাকে আক্রমণ করে। শুধু শোনা যায় তার আর্তনাদ আর গুলির শব্দ, যা বনের ওই নিস্তব্ধতায় মিলিয়ে যায়। এই সিনটা শুরুতেই একটা ইশারা দিয়ে দেয় যে জলের নিচে কতটা ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। আচ্ছা, এবার আসা যাক গল্পের মূল চরিত্রদের কাছে, সেই ডকুমেন্টারি ফিল্ম ক্রু যারা এক দারুণ মহৎ উদ্দেশ্য নিয়ে অ্যামাজনের ওই বিপদসংকুল পথে পাড়ি জমিয়েছিল। তাদের লক্ষ্যটা ছিল কিন্তু বেশ বড়। তারা শিরিষামা উপজাতির ওপর একটা তথ্যচিত্র বানাতে চেয়েছিল। এই উপজাতি মেঘের মানুষ নামে পরিচিত, আর বহু বছর ধরে আধুনিক সভ্যতা থেকে একদম বিচ্ছিন্ন। কিন্তু তারা তখন গুণাক্ষরেও টের পায়নি যে এই মহৎ উদ্দেশ্যই তাদের এক ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিতে চলেছে। তো এই দলে কে কে ছিল? ছিলেন পরিচালক টেরি, ক্যামেরাম্যান ড্যানি, প্রোডাকশন ম্যানেজার ডেনিস আর সাউন্ড ইঞ্জিনিয়ার গ্যারি। সাথে ছিলেন অভিজ্ঞ ন্যারেটর ওয়ারেন এবং নৃতত্ত্ববিদ প্রফেসর কেল। আর হ্যাঁ, তাদের এই পুরো যাত্রার সঙ্গী বোটের ক্যাপ্টেন মাতেও। বেশ শান্তভাবেই চলছিল তাদের যাত্রাটা, কিন্তু হঠাৎই একটা নতুন মোড় এলো। নদীর মাঝখানে তার এক রহস্যময় ব্যক্তিকে খুঁজে পেল, আর এই দেখা হওয়াটাই যেন তাদের ভাগ্যকে এক অনিশ্চিত ভয়ঙ্কর পথে নিয়ে গেল। এই লোকটার নাম পল সারন। সে এসে বলল তার নৌকা নাকি আটকে পড়েছে, আর সে শিরিষামা উপজাতির পথ চেনে। প্রথম দেখায় মনে হবে আরে একজন অসহায় মানুষ সাহায্য চাইছে, কিন্তু তার চোখের গভীরে সেখানে লুকিয়েছিল এক ভয়ঙ্কর মতলব। আর ঠিক এখানে গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যায়। প্রফেসর কেল হঠাৎ একটা বিষাক্ত পোকার কামড়ে অচেতন হয়ে পড়লেন, আর স্যারন সে যেন এই মুহূর্তটারই অপেক্ষায় ছিল। চিকিৎসার নাম করে সে বোটের পথটাই ঘুরিয়ে দিল, আর এভাবেই পুরো ক্রুকে সে নিজের ভয়ঙ্কর লক্ষ্যের দিকে নিয়ে যেতে শুরু করল। এরপর পরই শ্যারনের ওই বন্ধু সাজার মুখোশটা খুলে পড়তে শুরু করে। তার প্রতারণার যে ভয়ঙ্কর রূপ, সেটা ধীরে ধীরে সবার সামনে পরিষ্কার হয়ে যায়। তাহলে ভাবুন তো, শিরিষামা উপজাতিকে খোঁজাটা যদি শুধু একটা অজুহাত হয়, তাহলে পল সারনের আসল লক্ষ্যটা কী ছিল? সে অ্যামাজনের এত গভীরে ঠিক কী এমন খুঁজছিল, যার জন্য এতগুলো মানুষের জীবন বিপদে ফেলতেও সে দুবার ভাবেনি? এবং এখানেই আসল সত্যিটা সামনে আসে। সারন কোনো সাধারণ পর্যটক ছিল না, সে ছিল একজন পাকা সাপ শিকারী, আর তার জীবনের একটাই লক্ষ্য, একটাই জুনুন, অ্যামাজনের কিংবদন্তির সেই বিশাল অ্যানাকোন্ডা, তাকে জীবন্ত ধরা। কিন্তু কেন এই পাগলামি? একটাই কারণ, বিপুল পরিমাণ অর্থ। স্যারন খুব ভালো করেই জানত, যদি এই সাপটাকে জীবন্ত ধরতে পারে তাহলে সে আয় করবে কয়েক কোটি টাকা। আর এই টাকার লোভই তাকে যে কোনো ঝুঁকির জন্য তৈরি করে ফেলেছিল। কিন্তু গল্পের আসল টুইস্টটা তখনও বাকি ছিল। টেরি হঠাৎ একটা পুরনো খবরের কাগজের কাটিং খুঁজে পায়, আর সেখানে কি দেখে? স্যারন আর তাদের বোটের ক্যাপ্টেন মাতেওর একসাথে ছবি। এক মুহূর্তে সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। স্যারনের নৌকা খারাপ হওয়া, তাদের কাছে সাহায্য চাওয়া, সবটাই ছিল একটা সাজানো নাটক, একটা পূর্ব পরিকল্পিত ফাঁদ। স্যারনের ষড়যন্ত্র ফাঁস হওয়ার সাথে সাথেই কিন্তু আসল দুঃস্বপ্নটা শুরু হলো। এবার তাদের শুধু একজন বিশ্বাসঘাতকের সাথে লড়তে হবে না, লড়তে হবে অ্যামাজনের সবচেয়ে ভয়ঙ্কর শিকারীর সাথে। আর একে একে মৃতের সংখ্যা বাড়তে শুরু করল। প্রথম শিকার হলো স্যারনের নিজেরই লোক, মাতেও। একটা পরিত্যক্ত নৌকার কাছে অ্যানাকোন্ডাটা তাকে আক্রমণ করে, আর এক নিমেষে জলের গভীরে টেনে নিয়ে যায়, যেন বিশ্বাসঘাতকতার প্রথম সাজা। এরপর শরণ তার আসল রূপটা দেখালো। সে ক্রু মেম্বারদের টোপ হিসেবে ব্যবহার করতেও পিছুপা হলো না। অ্যানাকন্ডাটা যখন গ্যারিকে আক্রমণ করে জ্যান্ত গিলে ফেলছে, শরণ তখন টেরিকে গুলি করতে পর্যন্ত বারণ করে। ভাবা যায়, কারণ তার কাছে একটা মানুষের জীবনের চেয়ে ওই সাপটাকে জীবন্ত ধরা অনেক বেশি জরুরি ছিল।
দলের বাকিরা মিলে শারনকে ধরে বেঁধে ফেলে ঠিকই, কিন্তু তার হিংস্রতা একটুও কমে না। ওই বাঁধা অবস্থাতেই সে পায়ের এক মারাত্মক আঘাতের ডেনিসকে মেরে ফেলে। এই ঘটনাটা বুঝিয়ে দেয় যে অ্যানাকন্ডার মতোই শারনও একটা নিয়ন্ত্রণের অযোগ্য দানব। কিন্তু আতঙ্ক তো থামার নয়। অ্যানাকোন্ডাটা আবার ফিরে আসে, আর এবার শিকার হয় ওয়েস্ট্রিজ। ড্যানির জীবনও তখন বিপন্ন। সেই মুহূর্তে টেরি এক কঠিন সিদ্ধান্ত নেয়। সে স্যারনের কথা অমান্য করে গুলি চালায় এবং প্রথম অ্যানাকোন্ডাটাকে শেষ করে ফেলে। আর এতেই স্যারনের ক্রোধের আগুন যেন দাও দাও করে জ্বলে ওঠে। প্রথম সাপটা তো মারা গেল, কিন্তু বিপদ এখনও কাটেনি। একটা পরিত্যক্ত গুদামে শুরু হলো ফাইনাল শোডাউন। মানুষ বনাম দৈত্য বনাম মানুষ। এবার একদিকে শারনের চূড়ান্ত প্রতিশোধ, আর অন্যদিকে আরও এক ভয়ঙ্কর দৈত্য। নিজের লক্ষ্যে একেবারে মরিয়া হয়ে শারন তার শেষ আর সবচেয়ে নিষ্ঠুর চালটা চালে। সে টেরি আর ড্যানিকে ধরে তাদের সারা গায়ে পশুর রক্ত মাখিয়ে দেয়। কেন? যাতে আরও বড়, আরও ভয়ঙ্কর একটা অ্যানাকোন্ডাকে আকর্ষণ করা যায়। মানুষকে সে বানিয়ে ফেলে পশুর টোপ। কিন্তু দেখুন, তার পরিকল্পনাটাই বুমের্যাং হয়ে গেল। দ্বিতীয়, আরও বিশাল অ্যানাকন্ডাটা এসে টোপকে তো পাত্তা দিলই না, উল্টে শিকারীকেই তার শিকার বানিয়ে ফেলল। সাপটা স্যারনকে জ্যান্ত গিলে ফেলে, এ যেন প্রকৃতির এক ভয়ঙ্কর বিচার। শ্যারনের মৃত্যুর পর টেরি আর ড্যানি মুক্তি পায়, কিন্তু তাদের লড়াই তখনও শেষ হয়নি। তারা গুদামের জ্বালানিতে আগুন লাগিয়ে দেয়, আর এক ভয়াবহ বিস্ফোরণের মধ্যে কুঠারের এক শেষ আঘাতে ওই জ্বলন্ত সাপটাকে তারা হত্যা করে। অবশেষে এই দুঃস্বপ্নের অবসান ঘটে। অবশেষে এই রক্তক্ষয়ী অধ্যায়ের শেষে টেরি, ড্যানি আর সুস্থ হয়ে ওঠা কেল তাদের আসল লক্ষ্যে পৌঁছায়। তারা শিরিসামা উপজাতি দেখা পায়। কিন্তু প্রশ্নটা হলো, এতগুলো প্রাণীর বিনিময় পাওয়া এই আবিষ্কারের আসল মূল্যটা কী? ফিল্মটা আমাদের ঠিক এই গভীর প্রশ্নটার সামনে দাঁড় করিয়ে শেষ হয়, যে মানুষের উচ্চাকাঙ্ক্ষার জন্যে প্রকৃতিকে আসলে কতটা মূল্য দিতে হয়।